দিল্লির রাজনৈতিক মহলে যাদের ঘোরাফেরা আছে, যারা খবরাখবর রাখেন, তারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন আমার মতন করেই একটা খবর কিন্তু ভীষণভাবে ঘুরছে দিল্লিতে। সেটা হচ্ছে ইন্ডিয়া জোটের পক্ষে কি অন্তরায় হয়ে দাঁড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব বা অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে কিন্তু ঘোর আলোচনা চলছে। আমরা অখিলেশ যাদব বা অরবিন্দ কেজরিওয়াল নিয়ে আলোচনা করব না, তবে আমরা নিশ্চয়ই মমতা ব্যানার্জিকে নিয়ে কেন এই ধরনের গুঞ্জন উঠছে রাজনৈতিক মহলে বা সাংবাদিক মহলে, সে নিয়ে একটু পর্যালোচনা করব। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা হয়তো খানিকটা অ্যাডভান্স বলে ফেলছেন, আগাম বলে ফেলছেন। যেমন মল্লিকার্জুন খাড়গের নাম তিনি প্রস্তাব করেছিলেন, এটা তিনি কার সাথে আলোচনা করে করেছেন আমরা জানি না। একমাত্র আম আদমি পার্টি ছাড়া এই কথাটাকে কেউ সমর্থন করেনি। তাহলে কি ইন্ডিয়া জোট বিশ্বাস করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে? আজকের এক্সপেক্টার আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায়? দিল্লিতে যারা রাজনীতি করেন বা দিল্লির রাজনীতির যারা খবরাখবর রাখেন, তারা নিশ্চয়ই এই কথাটা শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনপ্রেডিক্টেবল একটা তকমা দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাকে ভরসা করছে না। ইন্ডিয়া জোট নাকি তাকে ভরসা করছে না, এমন একটা খবর চাউর করা হচ্ছে। এই খবরের সত্যতা কতটা সেটা আমরা দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে পশ্চিমবাংলার অবিসংবাদিত নেত্রী। তার থেকে বড় নেতৃত্ব পশ্চিমবাংলায় অন্তত নেই এই মুহূর্তে। এবং তিনি চাইলে কংগ্রেস যদি জোট করে কংগ্রেসের কয়েকজন প্রার্থী জিতবেন, তিনি না চাইলে সেটাও হয়তো জেতা সম্ভব হবে না। কিন্তু এরকমও খবর দিল্লিতে ভাসছে, কিন্তু বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের নেতাদের সেফ রাখতে চাইছেন বিজেপিকে কয়েকটা সেফ সিট দিয়ে। এটা কতটা সত্যি? দেখুন, বিজেপিকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় চান, আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মানে মনে মনে চেয়েও থাকেন যে বিজেপিকে তিনি 15টা 16টা 18টা সিট ছেড়ে দেবেন, সেটাও বিজেপির পক্ষে করা মানে জেতা সম্ভব নয়। কেন সম্ভব নয়? বিজেপির সেই সাংগঠনিক শক্তি নেই, বিজেপির প্রতি বাংলার মানুষের আস্থাই নেই। বিজেপি কোন রকম শক্তির সাহায্য পাক বা না পাক, বিজেপি এখানে 6 থেকে 8টার বেশি আসন জিতবে না। আর এইটা কিন্তু সমস্ত সমীক্ষক দল, আমরা যেমন সমীক্ষা করছি, অনেক সমীক্ষক দল সমীক্ষা করছেন। সেই রকম অনেকগুলি সমীক্ষক দলের সাথে আমার ব্যক্তিগত কথা হয়েছে, প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করছে যে না, এনকে ডিজিটাল যেটা বলছে সেটাই মোটামুটি হতে চলেছে, বিজেপি 6 থেকে 8টার বেশি আসন পাবে না। কিন্তু অধীর চৌধুরী মাঝখান থেকে এমন কিছু মন্তব্য করছেন যেটা জোট ধর্ম বলে মনে হচ্ছে না। যেমন ধরুন, সন্দেশখালীর ঘটনা নিয়ে তিনি বললেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে যে এখন রাষ্ট্রপতি শাসন জারি করার মতো। সন্দেশখালী কি সারা পশ্চিমবঙ্গ? অধীর চৌধুরীরা জানেন ভালো করে যে কোনো একটি জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোল হলে সেটাকে সার্বিক গন্ডগোল বলে ধরা হয় না। আর সার্বিক গন্ডগোল না হলে, সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হলে রাষ্ট্রপতি শাসন করা যায় না। আর রাষ্ট্রপতি শাসন করলেও সেটা আদালতে গিয়ে টেকে না। আগের দিন চলে গিয়েছে। এই মুহূর্তে কোন রাজনৈতিক দল যারাই ক্ষমতায় আসুক, রাষ্ট্রপতি শাসন করার মতন আহাম্মকীয় কাজ তারা সম্ভবত করবে না, বিজেপিও এমন কাজ করবে না। কিন্তু কেন অধীর চৌধুরী কথা বলছেন? তার আগে দেখে নিতে হবে বিগত বিগত বিধানসভা নির্বাচনটি। বিধানসভা নির্বাচন যদি দেখেন, বহরমপুর কেন্দ্র মোটামুটি ধরে নিন 60% মুসলিম সম্প্রদায়ের বাস, বাঙালি মুসলিম, আর 40% অন্যান্য হিন্দুরাও আছেন। সেই রকম একটা জায়গায় বিজেপির একজন প্রার্থী বিধানসভায় জিতে গেলেন। যদি এই অধীর চৌধুরীর আশীর্বাদ না থাকতো, তাহলে কি বিজেপি সেখানে সিট পেত? আমরা বহু মানুষের সাথে কথা বলেছি, আমি ব্যক্তিগতভাবে বলেছি, আমাদের সহকর্মীরা বলেছেন, তারা বলছেন যে কিভাবে ওখানে বিজেপি জিততো তারাই জানেন না। এবং বিজেপি এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়েছিল যাকে কেউ চেনেনি না, একটু সাধু সন্ত গোছের লোক, তাকে কেউ চেনেনি না, তিনি দুম করে বিধায়ক হয়ে গেলেন।
এটা কি অধীর চৌধুরীর মদত পুষ্ট না হলে এটা জেতা যেত? রাজনৈতিক মহল বলছে না, জেতা যেত না। অভিজ্ঞ মহল যারা দীর্ঘদিন রাজনীতির পর্যবেক্ষণ করছেন তারা পরিষ্কার বলছেন এখানে অধীর চৌধুরীর হাত মাথায় থাকার জন্যই বিজেপি জিতেছে। এবং বর্তমানকালে তার পরবর্তীকালে অধীর চৌধুরী যে ধরনের বক্তব্য রাখছেন তাতে মনে হচ্ছে না তারা জোটটা চাইছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ, যদি জোট না হয় তাহলে এই লাভটা তো পুরোপুরি তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হচ্ছে তাকে একটি আসন ছাড়তে হবে না, তিনি 42-এর মধ্যে 42 আসনে লড়তে পারবেন। আর এটাও ঠিক, দিল্লি রাজনৈতিক মহলের যা কথাবার্তা বা দিল্লি সাংবাদিক মহলের যা কথাবার্তা, তারা বলছেন যতদিন বিজেপি বিরোধী হয়ে থাকবে বাংলায় ততদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু তারা বলছেন। কেন বলছেন এমন কথা? তাদের একাংশের ধারণা, মানে একটা বড় অংশের ধারণা, যে যদি কংগ্রেস এবং সিপিএম তারা যদি একত্রিত হয়ে, কংগ্রেস এবং বামফ্রন্ট যদি একত্রিত হয়ে লড়ে, তাহলে কিন্তু অন্যান্য দলের ক্ষেত্রে বা বিজেপির ভোট শতাংশ কমে যাবে, তারা দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে। এবার দেখুন কাগজে কলমে সেই ব্যাপারটা কতটা সত্যি। বাম এবং কংগ্রেসের যৌথ ভোট হচ্ছে 8% কাছাকাছি সারা পশ্চিমবাংলায়। তারা যদি একসাথে লড়েওছে তারা, কিন্তু তারা শূন্যতায় ভুগছে, রক্তাল্পতায় ভুগছে। যদিও গতকালে ব্রিগেডে ভালো ভিড় হয়েছিল, বেশ কিছু মানুষ সেখানে হাজির হয়েছিলেন। এর ফল রেজাল্টে পাবো কিনা, ভোটের রেজাল্টে পাবো কিনা, আমরা তার জন্য একটু সময় লাগবে দেখতে। কারণ এর আগেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড উপচে পড়তো, কিন্তু ভোট বাক্সে মমতা বন্দ্যোপাধ্যায় হারতেন। এরকম একটা ব্যাপার আছে। তাই ব্রিগেডের ভিড় ভোটে গিয়ে প্রতিফলিত হবে কিনা তার জন্য একটু অপেক্ষা করতে হবে। মার্চ মাস নাগাদ নির্বাচন ঘোষণা হবে, তখনই নির্বাচন ঘোষণা হলেই আমরা বুঝতে পারবো যে বামপন্থী কংগ্রেসের শক্তি কতটা। এই মুহূর্তে যা দেখা যাচ্ছে বামপন্থী এবং কংগ্রেসের যৌথ শক্তি 8% ভোট না। এবার এই 8% কি করে বিজেপিকে ছাপিয়ে যাবে, এটা আমাদের মানে কোনো অঙ্কেই মিলছে না। আমি বিভিন্ন সাংবাদিকদের সাথে ফোনে কথা বলি, যারা দিল্লিতে কভার করেন তাদের সাথে কথা বলি, কনফারেন্সে কথা হয়, অনেক লোক একসাথে বসে কথা হয় মানে টেলিফোনে। সেখানে আমি কাউকে এটা বোঝাতে পারছি না যে 8% ভোট কি করে বিজেপির বিকল্প হতে পারে। আগে তো তাদের তৃণমূলের বিকল্প হতে গেলে আগে বিজেপিকে পরাস্ত করতে হবে। এই বিজেপিকেই তো 22% ভোট দিয়ে বামেরা ক্ষমতায় এনেছিল, মানে বিরোধী দল করেছিল। তাহলে কি করে আপনারা ধরে নিচ্ছেন যে এই 22% ভোট হঠাৎ করে আবার বামে যাবে? কোনো সম্ভাবনা নেই। হয়তো 2-3% যেতে পারে, কিন্তু কোনো সম্ভাবনা নেই। এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে একটা খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় অন্তরায় মমতা বন্দ্যোপাধ্যায়, এই খবরটা ছড়ানোর পেছনে কিন্তু আরএসএস এর একটা পরিকল্পিত চক্রান্ত আছে। এইরকম ভাবেই অখিলেশ যাদব এবং অরবিন্দ কেজরিওয়ালের সম্বন্ধেও ছড়ানো হচ্ছে, যাতে ইন্ডিয়া জোটের ভেতরেই একটা অবিশ্বাস দানা বাঁধতে পারে। আর এর সাথে একদম যুক্ত সঙ্গত করছে কিছু বামপন্থী ইউটিউব চ্যানেল, কিছু বিজেপি পন্থী ইউটিউব চ্যানেল এবং টেলিভিশন চ্যানেল। এরা কিন্তু যোগ্য সঙ্গত করছে। অর্থাৎ ইন্ডিয়া জোটটা যাতে অবিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে, একে অন্যকে সন্দেহ করতে থাকে, তাহলে লাভটা আখেরে কে পাবে বুঝতে পারছেন। আর যদি বিজেপি জেতে তাহলে নিশ্চয়ই কোনো বামপন্থী নেতার বাড়িতে ইডি সিবিআই যাবে না, এটাও নিশ্চিত। এবার বিজেপির সাথে যদি কোনো আঘাত হয়েই থাকে, তাহলে এই ইডি সিবিআই এর অন্য কোন রাজ্যে এখন দাপাদাপি দেখা যাচ্ছে না। সব জায়গায় রাম মন্দির, ইলেকশন এসব নিয়ে চলছে, কিন্তু পশ্চিমবাংলায় বিশেষ করে ইডির এত দাপাদাপি কেন? সে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করার জন্য? আপনাদের কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের রাজনীতি করেন, তিনি কোনো ব্ল্যাকমেলের কাছে মাথা নত স্বীকার করবেন? আমি যতটুকু চিনেছি জেনেছি, আমার মনে হয় তিনি সেটা করবেন না। কিন্তু এক শ্রেণীর মিডিয়া থেকে এরকম একটা খবর চাউর করে দেওয়ার চেষ্টা চলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মোস্ট আনপ্রেডিক্টেবল শরিক। মমতা বন্দ্যোপাধ্যায় আগ বাড়িয়ে মল্লিকার্জুন খাড়গের নাম বলে নীতিশ কুমারকে বিরাগ ভাজন করেছেন, কিন্তু নীতিশ কুমারের দলেরই আরেক সাংসদ মনোজ ঝা সেটা পরিষ্কার করে দিয়েছেন। যাকে সে আলাদা ইস্যু। কিন্তু ঘটনা হচ্ছে ইন্ডিয়া জোটের মধ্যে এই সন্দেহের বাতাবরণ তৈরি করছে কারা? কয়েকটি ইউটিউব চ্যানেল, কয়েকটি টেলিভিশন চ্যানেল। আমরা এটা পরিষ্কার দেখতে পাচ্ছি। এবং দিল্লির রাজনীতির আখড়ায় যারা নিয়মিত যাতায়াত করেন তাদের মধ্যে কেউ কেউ। এতে লাভ কিন্তু বামপন্থীদেরও, লাভ কিন্তু বিজেপিরও।
বিজেপির লাভ, তারা হয়তো তৃতীয়বার ক্ষমতায় চলে আসবে। বামপন্থীদের লাভ, তাদের পেছনে ইডি সিবিআই আর লাগবে না। আর লাগবে না মানে এখনো লাগেনি, ভবিষ্যতেও লাগবে না। এরকম একটা মানে কথা চলছে চারিদিকে। আমরা এই নিয়ে একটুখানি তত্ত্ব তলাশ করলাম, খোঁজ খবর নিলাম যে তৃণমূল কিভাবে এগোচ্ছে, কিভাবে তারা ভোটে জিততে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির সাথে লড়ার জন্য তিনি একাই যথেষ্ট। বাস্তবও তো তাই, বাস্তবটাও তো তাই। এখানে তার কোনো শরিকের দরকার নেই, কাউকে দরকার নেই। তিনি চাইলে তিনি একাই লড়তে পারেন এবং বিজেপির এমন কোনো ক্ষমতা নেই যে 8টার বেশি আসন পেতে পারে তারা। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে 8টার বেশি আসনে তারা জিততে পারবে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছু ভুল বলেছেন যে তিনি একাই লড়তে পারেন? তিনি একা লড়লে, যদি বামপন্থীরাও লড়ে, একটি সিটেরও নড়চড় হবে না। দেখবেন কংগ্রেস হয়তো বড় জোর মেরে কেটে একটা সিট পাবে, কিন্তু সেটা বহরমপুর না। এটা জেনে রাখুন, সেটা বহরমপুর হবে না, মালদা দক্ষিণ বা মালদা উত্তর হবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলে রাখছি। কিন্তু যদি জোট হয় তাহলে হয়তো কংগ্রেসের 2টো আসন মোটামুটি জেতার জায়গায় আছে, তারা জিততে পারে যদি তৃণমূলের সমর্থন সেখানে থাকে। কিন্তু তৃণমূলের সমর্থন না থাকলে কংগ্রেস কিন্তু লোকসভাতেও এখানে শূন্য হাতে ফিরবে, বামপন্থীরা তো ফিরবে। তার মানে কি সব ভোট তৃণমূলে চলে যাবে? না, বেশ কিছু ভোট কিন্তু বামপন্থীর দিকেও ঝুঁকবে, যেগুলো বিজেপিতে গিয়েছিল। আর এই ভোট কাটকারির খেলায় বেরিয়ে আসবে তৃণমূল। খুব মানে সাধারণ অঙ্ক। কিন্তু দিল্লির যারা রাজনীতির চর্চা করেন, যারা রাজনীতি নিয়ে পর্যালোচনা করেন, তাদের মধ্যে এই সন্দেহটা দানা বাঁধিয়ে দেওয়া হয়েছে। তারাই এবার প্রচার করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ক্ষেত্রে মোস্ট আনপ্রেডিক্টেবল, অখিলেশ যাদব আনপ্রেডিক্টেবল, অরবিন্দ কেজরিওয়াল আনপ্রেডিক্টেবল। অখিলেশ আর কেজরিওয়ালকে নিয়ে আমরা পরবর্তীকালে অনুষ্ঠান করব। আজ এই পর্যন্ত। আজ রাত 8টায় আমরা আসছি লাইভ অনুষ্ঠানে। লাইভ অনুষ্ঠানে আপনাদের ফোন কল নেব না, কিন্তু লাইভ অনুষ্ঠান আমরা করব। যা বিষয় থাকবে কারেন্ট বিষয় নিয়ে সঙ্গে সঙ্গেই আমরা সম্প্রচার করব। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।